আমাদের দেশে যে জুলাই মাস, এটির নাম হয়ে গেছে রক্তাক্ত জুলাই। আবার একইভাবে আগস্ট মাস, এটা ঘটনা, দুর্ঘটনা এবং শোকের মাস হিসেবে বাংলাদেশে বলতে গেলে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে এই বাংলায় গত দীর্ঘদিন ধরে, অন্তত ৩ যুগ ধরে বা ৪ যুগ ধরে, মানে ৪-১২ ৪৮ বছর ধরে জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে যে অঘটনগুলো ঘটেছে, যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে অলমোস্ট এভরি ইয়ার, প্রতি বছর। এবং এই সময়টিতে কখনো প্রকৃতি বিরূপ হয়ে যায়, কখনো রাজনীতি বিরূপ হয়ে যায়, কখনো দেশি বিদেশি চক্র বাংলাদেশের বিরুদ্ধে, যাকে বলা হয় সর্বোচ্চ শক্তি দিয়ে তারা মাঠে নেমে পড়ে। আমাদের দেশের মধ্যেও যারা অবিবেচক শ্রেণী রয়েছেন, যারা বিভিন্ন বিদেশের এজেন্ট হয়ে কাজ করেন, তারাও এই সময়টিতে নানা রকম অঘটন ঘটানোর জন্য ওত পেতে বসে থাকে। এটা সার্কেল, প্রকৃতির সার্কেল। সকালে সূর্য ওঠে পূর্ব দিকে, আর সেই সন্ধ্যা বেলায় পশ্চিম দিকে অস্ত যায়। এটা যেমন ধ্রুব সত্য, ঠিক তদ্রূপ বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, জনজীবনে জুলাই এবং আগস্ট এই সময়টি নানা রকম উৎকণ্ঠার সময়। এই সময়টি নানা রকম অঘটনের সময়, এবং এই সময়কে কেন্দ্র করে যা কিছু শুনি এবং যা কিছু ঘটে, এগুলো প্রায় সবার হৃদয়ে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলে। আপনারা সবাই জানেন যে গত বছর অর্থাৎ 2024 সালের এই জুলাই মাসটি কতটা রক্তাক্ত ছিল। যে সকল ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে, সেই হেলিকপ্টার থেকে বিভিন্ন বাহিনীর গুলিবর্ষণ, আন্দোলনকারীদের উপর সরাসরি গুলিবর্ষণ, অসংখ্য লাশ গুম করা, অসংখ্য লাশ প্রকাশ্যে পুড়িয়ে ফেলা, এবং শিশু হত্যা থেকে শুরু করে নারী হত্যা, এবং সাধারণ আমজনতা যেভাবে রাষ্ট্রীয় দমন পীড়নের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতি আমরা অতীতে কখনো দেখিনি। ফলে এই জুলাই মাস যখন এলো, তখন আমাদের সঙ্গে একই সঙ্গে দুটো বিষয় সামনে চলে এলো। গত বছরের বিয়োগাত্মক ঘটনা, এবং এই বছর যে কোনো কারণে হোক পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যারা আছি, তারা বা সরকার, আমাদের জনগণের চাহিদা মেটানো, তাদেরকে সন্তুষ্ট করা, এটা তারা পারেনি। আর দ্বিতীয়ত, যারা পরাজিত হয়েছে তাদেরকে প্রতিরোধ করা, তাদেরকে প্রতিহত করা, তাদের বিরুদ্ধে ভয় জাগা নিয়ে কোনো কর্মকাণ্ড করা, এটাও তারা পারেনি, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা মামলা করেছে, মোকদ্দমা করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, কিন্তু এগুলোতে আসলে কোনো কাজ হয় না। কেউ যদি পরাজিত হয়, নৈতিকভাবে তাকে পরাজিত করতে হয়। শেখ হাসিনা জমানাতে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, যদি জীবনের সব ক্ষেত্রে, সমাজের সব ক্ষেত্রে, রাষ্ট্রের সব ক্ষেত্রে যে নৈতিক মানগুলো রয়েছে, সেই মানগুলো শেখ হাসিনার জমানাতে যা ছিল তার চেয়ে আমরা অতিক্রম করতে পারতাম সফলতা দ্বারা, সার্থকতা দ্বারা, জনগণের প্রশংসা দ্বারা, জনগণের স্বীকৃতি দ্বারা, তাহলে এই প্রশ্নই আসতো না যে স্বৈরাচার, ফ্যাসিবাদ, আওয়ামী লীগ, শেখ হাসিনা আসবে, ওটা ভালো ছিল, এটা মন্দ ছিল। ইট মিনস আমরা তাদেরকে পরাজিত করতে পারিনি। আমরা তাদেরকে তাড়িয়েছি, তাদের সম্পদ হরণ করেছি, তাদেরকে জেলে পুরেছি, মামলা দিয়েছি, মোকদ্দমা দিয়েছি। এটা তো শেখ হাসিনাও করেছেন। তিনি কি বিএনপি এবং জামাতের সঙ্গে যে আচরণ করেছেন, বিএনপি এবং জামাতকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছেন, তার কিয়দাংশ তো আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে করতে পারিনি। আওয়ামী লীগের যারা গ্র্যান্ড লিডার, যাদের টাকা আছে, কড়ি আছে, ক্ষমতা আছে, পদ আছে, পদবি আছে, তারা নিরাপদে, নিশ্চিন্তে, নির্ভাবনায় পরিবার পরিজন নিয়ে তারা চলে গেছেন, এবং তারা এখন এত উচ্চস্বরে কথা বলছেন, তাদের কথাবার্তা শুনলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কলিজা কেঁপে উঠবে। বিদেশে বসে, কেউ লন্ডনে বসে, কেউ দিল্লিতে বসে, কেউ আমেরিকাতে বসে, কেউ সিঙ্গাপুরে বসে, তারা হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন। আর তাদের যে সকল লোক বাংলাদেশে পালিয়ে রয়েছেন তারা তো বটেই, তার সঙ্গে সঙ্গে জেলখানাতে যারা অবরুদ্ধ হয়েছেন, বন্দী রয়েছেন, তাদের মধ্যে এক ধরনের হাসি লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ রকম উৎফুল্লতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবং সরকার বা জনগণ, আমরা যারা সাধারণ রয়েছি, আমরা নিজেরা ভয় পাচ্ছি। আওয়ামী লীগকে না ভয় পাচ্ছি, কিন্তু আওয়ামী লীগকে আমরা কেউ ভয় দেখাতে পারছি না। চেষ্টা করেছি, কিন্তু সামর্থ্য আমাদের হয়নি। এখন সেই অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে, অদ্ভুত এবং আজব সব কথাবার্তা। দিল্লিতে সর্বদলীয় বৈঠক হবে, নরেন্দ্র মোদী সরকার। তো সেটার ফলাফল কী? আওয়ামী লীগের বিপক্ষের লোকজন বলে যে এইটা একটা ডাহা মিথ্যা কথা, ওখানে শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। আর এক পক্ষ বলার চেষ্টা করছে আলোচনা হয়েছে, সিরিয়াসলি এটা ঐক্যমত হয়েছে। তারা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে শেখ হাসিনাকে সমর্পণ করবেন, এবং বাংলার জমিনে
শেখ হাসিনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটা হলো সর্বোচ্চ আলোচনা আওয়ামী লীগের বিরুদ্ধে। ওদিকে আওয়ামী লীগের যারা পক্ষের যারা লোকজন তাদের বক্তব্য হলো যে হ্যাঁ, সেখানে সর্বদলীয় বৈঠক যেটা হয়েছিল সেটা পার্লামেন্টের একটা শিডিউল বৈঠক এবং সেখানে শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। কিন্তু সেই বৈঠকের পরের দিন নরেন্দ্র মোদীর সঙ্গে ৩ বাহিনী প্রধান দেখা করেছেন, তাদের সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার অজিত দোভাল দেখা করেছেন এবং সেখানে শেখ হাসিনার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, যেগুলো আমি এই মানে যাকে বলে ভিডিও বার্তায় বলতে পারছি না, পিলে কাঁপানো কথাবার্তা, যারা দেশের বাইরে থাকেন বা যারা বিভিন্ন গোপন আইডি থেকে ভিডিও করেন তাদের জন্য এই কথাগুলো বলা সম্ভব, কিন্তু আমার পক্ষে এই কথাগুলো বলা সম্ভব না। কিন্তু যেটা আকার ইঙ্গিতে ফুটিয়ে তুলতে চাই বা যেটি বলতে চাই সেটি হলো, সবাই ভয় দেখাচ্ছে যে আপা আবার আসবেন, আবার হুট করে ঢুকে পড়বেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে পাবেন এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি ক্ষমতা ফিরে পায় তাহলে কী অনার সৃষ্টি ঘটতে পারে, সেই ব্যাপারে অনেকে ভয় দেখাচ্ছেন। অনেকে বলার চেষ্টা করছেন এইবার আর আওয়ামী লীগ আসলে রক্ষা নাই, সব তালিকা তারা করে রেখেছে, তাদের কার কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, কার গায়ে কটা ডিম মারা হয়েছে, কিভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুটপাট চালানো হয়েছে, কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলো কড়ায় গণ্ডায় আদায় করা হবে। শুধু টিট ফর ট্যাট নয়, কেউ যদি একটা দাঁত ভেঙে থাকে তার ৩২টা দাঁত ফেলে দেওয়া হবে, কেউ যদি একটা চর দিয়ে থাকে তাকে রীতিমতো মাটিতে পুঁতে সে আদিম যুগের মতো পাথর মারা হবে, যেন আগামী দিনে কেউ এই কাজ করতে সাহস না পায়। ৩২ নম্বর ভাঙা, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, তারপরে সেই মূর্তির সেই যে খোল মানে মাথার খোল যেটি, সেখানে প্রস্রাব করা, এই জিনিসগুলো গর্হিত কাজগুলো, এগুলোর সবগুলো দাঁত ভাঙা জবাব আওয়ামী লীগ নেবে, এইরকম আতঙ্ক ছড়ানো হচ্ছে। এখন সেটা কি বিএনপির লোক ছড়াচ্ছে, না জামাতের লোক ছড়াচ্ছে, ইউনূস সাহেব ছড়াচ্ছে, নাকি শেখ হাসিনা নিজে ছড়াচ্ছেন, এটা আমি জানি না। কিন্তু এই শব্দগুলো যাকে বলা হয় সকল পক্ষের জন্য একটা ব্যবসা হয়ে গেছে। ব্যবসা মানে কি, শেখ হাসিনা যদি এই ভয়টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখাতে পারেন, জনগণকে দেখাতে পারেন, তাহলে তার নেতাকর্মীদের উপর যে অত্যাচার, জুলুম বা গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটছে এই ঘটনাগুলো ঘটবে না। ফলে যে কোনো মূল্যে তাকে যদি সার্ভাইভ করতে হয়, অর্থাৎ তার যদি 35% যদি ভোটারকে আপনি রক্ষা করতে চান, তাহলে বোঝার চেষ্টা করুন যে 18 কোটি মানুষের 35% কত কোটি মানুষ হয়। এই মানুষের জিম্মা তো শেখ হাসিনাকে নিতে হচ্ছে। তো এই মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা দরকার, অহমিকা করা দরকার, গালাগাল করা দরকার, রাজনীতি করা দরকার, পাকনামা করা দরকার, যা কিছু দরকার আওয়ামী লীগের প্রত্যেকটা লোক করবে, এটাই তো স্বাভাবিক। এবং সেটা দেখে আমরা ভয় পাবো কি পাবো না, এটা যেমন আমাদের বিষয়। তো সেক্ষেত্রে আমরা যদি ভয় পেয়ে যাই তাও একটা বৈশিষ্ট্য আছে, ভয় না পেলেও আর একটা সমস্যা আছে। এনিওয়ে এটা না নিয়ে আমরা দ্বিতীয় ফেজে চলে আসি। দ্বিতীয় ফেজ হলো যে সরকার এই আওয়ামী ভীতিটাকে কাজে লাগাতে চাইবে। সঙ্গত কারণে হলো যখনই এই আওয়ামী জুজুর ভয় দেখানো হবে, অমনি রাজনৈতিক দলগুলো সব এক প্ল্যাটফর্মে চলে আসবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে হাত মিলিয়ে তারা একটা ঐক্যবদ্ধ যাকে বলা হয় সরকার ব্যবস্থা চালু করার চেষ্টা করবে। কারণ হলো মোরালেস শেখ হাসিনার দ্বারা, আওয়ামী লীগের দ্বারা এখন যারা বিরোধী রাজনৈতিক পক্ষ রয়েছে তারা সবাই কম বেশি আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই, এবং অপমানিত লাঞ্ছিত হওয়ার পর প্রায় সকলের ব্যাকবোন শির দ্বারা ভেঙে দেওয়া হয়েছে। ফলে এখন এই মুহূর্তে গত 11 মাস ধরে রাজনৈতিক দলগুলো যে বিবাদ করছে, তারা যে সিদ্ধান্ত নিতে পারছে না, তারা যে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না, এর মূল কারণটা হলো তাদের সেই আত্মবিশ্বাসের জায়গা, চিন্তা করার ক্ষমতা এবং তাদের রুখে দাঁড়ানোর যে ক্ষমতা, যেটা প্রকৃতিগতভাবে আল্লাহ তাদেরকে দিয়েছেন, এই জিনিসগুলো মানবিক অত্যাচারে, মানবিক নয় ঠিক মানুষের অত্যাচারে, আওয়ামী সরকারের অত্যাচারে এই পুরো জিনিসটি তছনছ হয়ে গেছে। ফলে যখনই শেখ হাসিনার নাম আসে, আওয়ামী লীগের নাম আসে, এক ধরনের আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তারাই বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ যদি আসে ক্ষমতাতে তাহলে সেখানে কয়েক কোটি লোক তারা হত্যা করবে এবং এটা আওয়ামী বিরোধী শক্তির একটা রাজনৈতিক কৌশল হতে পারে, মূলত নিজেদের মধ্যে ঐক্য রাখার জন্য। এবং ঠিক সেম কাজটা কিন্তু আওয়ামী লীগও করেছিল। তারা বারবার ভয় দেখাতো নিজেদের নেতাকর্মীদের যে এই দিন নয়, আরও দিন আছে, আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো না, ক্ষমতা ছেড়ে আমাদের চলে যেতে হবে। আর আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই, বিএনপি যদি ক্ষমতা আসে, আমাদের 10 লাখ লোককে মেরে ফেলবে। কাজেই এই মৃত্যু ঝুঁকি থেকে বাঁচতে হলে ছাত্রলীগ করো, যুবলীগ করো, আওয়ামী লীগ করো এবং সর্বশক্তি দিয়ে সরকারকে সহযোগিতা করো এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করো। এটা ছিল মোটিভ। তো ঠিক সেম মোটিভটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার করে থাকে, তাহলে এখানে তো আমি অন্যায় কিছু দেখছি না। থার্ডলি হলো যে এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, বিশেষ করে বিএনপি এবং জামাত, এই দুটো রাজনৈতিক দলের মধ্যে ভীষণ বিশৃঙ্খলা তৈরি হয়েছে
একে অপরের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছে এবং যা মুখে আসে তাই তারা বলছে। কিন্তু এটা কি শেষ, বা এটি কি শেষ পরিণতি? আ এর কারণ হলো যে এখন আওয়ামী লীগ নেই, কিন্তু যদি আওয়ামী লীগ এসে যায়, তাহলে সেক্ষেত্রে যাতে জামাত এবং বিএনপির মধ্যে একটা ঐক্য হয়, আবার তারা ঘুরে দাঁড়াতে পারে, এজন্য ২ দলেরই যারা শীর্ষ নেতা রয়েছেন, তারা এই আওয়ামী লীগের যে জুজুর ভয়, এই জুজুর ভয় প্রতিপক্ষকে দেখাচ্ছেন, নিজেদের নেতাকর্মীদের দেখাচ্ছেন যে, "তোমরা হানাহানি করো না, মারামারি করো না, কাটাকাটি করো না।" তো এই অবস্থাতেই কিন্তু রাজনীতি এগিয়ে চলছে, কূটনীতি এগিয়ে চলছে, সময় পেরিয়ে যাচ্ছে, আর আমাদের যে দৈনন্দিন জীবন প্রতিদিন সমস্যা সংকুল হয়ে পড়েছে। এরই মধ্যে নরেন্দ্র মোদীকে নিয়ে, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, পাকিস্তানের আসিফ মনির বা শাহবাজ খানকে নিয়ে, এরদোয়ানকে নিয়ে, চীনের প্রেসিডেন্টকে নিয়ে, রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে নিয়ে আমাদের দেশে যে সকল আলাপ আলোচনা হচ্ছে, যে তাতে মনে হচ্ছে যে ওই সকল দেশের লোকজনের কোনো কাজ নেই, কর্ম নেই। তারা সারাক্ষণ শুধু বাংলাদেশ নিয়ে ভাবে, কবে শেখ হাসিনা ক্ষমতায় বসবে, অথবা শেখ হাসিনা যেন কোনো অবস্থায় বাংলাদেশের দিকে তাকাতে না পারে, পক্ষ এবং বিপক্ষের লোক। তারা বোধহয় তাদের দৈনন্দিন যত কাজকর্ম আছে সবকিছু বাদ দিয়ে কেবল এই কাজই করে। এটি ইদানিংকালে আমাদের এই সমাজে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো মানুষের যে আ অভিব্যক্তি, মানুষের যে শক্তি বা সাহস, এটি মানুষ পায় মূলত তার অর্থনৈতিক সঙ্গতি থেকে। পকেটে টাকা থাকলে, ব্যবসা-বাণিজ্য ভালো থাকলে, সচ্ছলতা থাকলে মানুষ অনেক কথা বলতে পারে। অনেক অসুস্থতাকে তারা জয় করতে পারে। কিন্তু যদি টাকা না থাকে পকেটে, আপনার খুব শরীর আছে, পেশিবহুল দেহ আছে, আপনি কাজ করতে পারবেন না। তো এখন সরকার বলেন আর আ বিরোধী দল বলেন, কিংবা যে রাজনৈতিক শক্তি বলেন, সকলের মধ্যে অর্থনৈতিক সংকট প্রবল থেকে প্রবলতর হয়ে যাচ্ছে, এবং সেই অর্থনৈতিক দৈন্যতার কারণে, সংকটের কারণে মানুষের মধ্যে ভয় আসে। এটা দুনিয়ার সবারই, এবং সেই ভয় থেকেই অনেকে ভাবছে যে আওয়ামী লীগ চলে আসতে পারে, শেখ হাসিনা চলে আসতে পারে, এবং আ যাকে বলা হয়, আ তারা যদি চলে আসে তাহলে বাংলাদেশে রক্তগঙ্গা বয়ে যাবে। তো আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমার মতামত কি? আমার মতামত হলো, শেখ হাসিনা আসলেও আমার কিছু আসে যায় না, না আসলেও আমার কিছু আসে যায় না। উনি যখন ছিলেন তখন আমি এইভাবে কথা বলেছি, উনি যখন নাই তখনও আমি একইভাবে কথা বলছি। ডক্টর ইউনূস থাকলেও আমার কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। আমি মনে করি আমি নিজেরটা খাই, নিজেরটা করি, পরিশ্রম করি, এবং যত প্রতিকূল পরিবেশই হোক না কেন আমাকে তো পরিশ্রম করতে হবে, এবং সেই প্রতিকূল পরিবেশের মধ্যে কম করে হলেও ৩ বেলা রুটি-রুজির ব্যবস্থা আমাকে করতে হবে। এজন্য আমার মন, মানসিকতা, চিন্তা চেতনা আমি এই সবসময় কর্মের মধ্যে ব্যস্ত রাখি। আর কর্মের মধ্যে যদি কেউ ব্যস্ত থাকতে পারে, তাহলে আশেপাশের যে সকল অহেতুক চিন্তাভাবনা, এগুলো নিয়ে কখনো তাকে দুঃখিত হতে হয় না। আমি দেশের প্রধানতম রাজনৈতিক দল যারা আছেন, ধরেন জামাতের আমির আছেন, বা জনাব তারেক রহমান সাহেব আছেন, বা শেখ হাসিনা আছেন। আমি সবসময় চিন্তা করি যে এই মানুষগুলো তারা কি হারিয়েছেন, কি বেদনার মধ্যে আছেন, কি অবস্থার মধ্যে আছেন। তো আমি আমার এই ছোট্ট একজন মানুষ, স্বাধীন দেশে আমি বা আমার মতন অনেকে, বা ধরুন আমাদের খেটে খাওয়া একজন মানুষ এই স্বাধীন দেশে, তার একটা ছোট পরিচয় আছে, জমি আছে, জমি না থাকুক একটা থাকার জায়গা আছে, ঘরে একটা বউ আছে, এবং এই বাংলার মাটিতে তারা নিঃশ্বাস-প্রশ্বাস নিতে পারছে। এটা অনেক বড় পাওনা, বিদেশে পালিয়ে থাকার চেয়ে বিদেশে গিয়ে আরাম-আয়েশে কাটানোর চেয়ে। তো সেই দিক থেকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার এই দেশে আ কে আসলো, কে না গেল, কে কী করলো না করলো, এগুলো নিয়ে চিন্তা ভাবনার দরকার নাই। আল্লাহ যে আমাকে কাজ করার তৌফিক দিচ্ছেন, দুটো ডাল ভাত খাওয়ার সুযোগ দিচ্ছেন, এবং প্রতিটা মুহূর্ত ব্যস্ত সময় পার করার যে সুযোগ আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি সুজুদ এবং শুকরিয়া।